বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস, তার সঙ্গে আমফান, সব মিলিয়ে এক মহা দুর্যোগে বাংলাদেশ। আর কোভিড-19 বা করোনা ভাইরাস শুধু বাংলাদেশের দুর্যোগ নয়, গোটা বিশ্বের দুর্যোগ। 215টির মতো দেশ এই ভাইরাসে আক্রান্ত। দেশের মানুষ, প্রতিটি মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, মৃত্যুর আতঙ্ক নিয়ে বসবাস করছেন। কোভিড-19 কেবলমাত্র স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি। মানসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা সংকটে ফেলে দিয়েছে গোটা পৃথিবীকে। এটাকে এখন নিউ নর্মাল বলা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। অর্থাৎ এই নতুন বৈশ্বিক ব্যবস্থায় পৃথিবী কোথায় গিয়ে দাঁড়াবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না, কিন্তু এর সঙ্গে খাপ খাইয়ে আপাতত চলতে হবে। ভবিষ্যতে নিশ্চয়ই ভবিষ্যতে আলোচনা করা যাবে, কিন্তু ভবিষ্যৎটা কেমন হবে সেটি নিয়েও যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে আশার ও সঞ্চার হয়েছে। সব মিলিয়ে সেগুলো নিয়েও আমরা নানা রকমের আলোচনা করবার চেষ্টা করছি। এবং যেহেতু এটি বৈশ্বিক সমস্যা, প্রতিদিনই আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান জনকে সংযুক্ত করবার চেষ্টা করছি, তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত করবার জন্যে বা অভিজ্ঞতা বিনিময়ের জন্যে। আজকে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্যে আমার সঙ্গে নেত্রকোনার বাড়ি থেকে, অর্থাৎ বাংলাদেশের নেত্রকোনা জেলা থেকে নিজ বাড়ি থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি নিজ বাড়ি থেকে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে ভারতের কেরালা থেকে যুক্ত হচ্ছেন নবীন নায়ের। Naveen Nair is the founder of Counteract.org, an NGO that aims to provide alternate media to counter online extremist radicalization. He is originally a journalist based in India and had been the bureau head for major media outlets like CNN's Indian partner CNN News 18 and India Today in the South Indian state of Kerala. He also writes extensively on various current issues from the southern part of India for major news portals including The Lady, The First Post and Hindustan Times. Mr. Ashim Kumar Ukil, Mr. Naveen Nair, welcome to the program. Thank you. মিস্টার অসীম কুমার উকিল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি হাওরের দেশের মানুষ আছেন। হাওর থেকে আমরা কিছু সুখবর পেলাম এই দুর্যোগকালে, যে আমাদের ধানের ফলন ভালো হচ্ছে, সব কিছু মিলে সেই সুখবরের কথা আপনারা শুনবো। আমরা আমফানের নিয়ে আমাদের উদ্বেগ আছে, যদিও সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠা আমাদের কোভিড-19 নিয়েই, কারণ সমস্ত কিছু ওলটপালট করে দিয়েছে কোভিড-19। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে একজন আইন প্রণেতা হিসেবে কি মনে করছেন যে কোন অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যদি ছোট্ট করে সূচনায় বলেন। আমি নাভিনের কাছে যাব, তারপরে ওর কাছ থেকে শুনে আসে আবার আপনার কাছে আসবো। মিস্টার অসীম কুমার উকিল। আপনাকে ধন্যবাদ। সারা পৃথিবী করোনাতে আক্রান্ত, এর মাঝে আমাদের দেশে যে আবহাওয়াটা অতিক্রম করছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আমফানকে ঘিরে আমাদের সামগ্রিক প্রস্তুতি আশা করছি আমরা অত্যন্ত সফলতার সাথে সামগ্রিক পরিস্থিতিটা মোকাবেলা করতে পারবো, যতটুকু প্রস্তুতি আমাদের আছে। বাট কোভিড-19 আমফান আমাদের মধ্য দিয়ে আসলে চলে গেছে, কিন্তু কোভিড-19 হয়তো থেকে যাবে আরো অনেক কাল, অনেক সময়। সেই জায়গাটা আমরা সকলে মিলে মোকাবেলা করছি। আপনি এর মধ্যে আমার হাওড় দেশের মানুষ হিসেবে কিছু কথা শুনতে চাচ্ছেন, এই বিষয়টাও আসলে বলা দরকার, দেশবাসীকে জানানো দরকার, পৃথিবীর মানুষকে জানানো দরকার। এবারের যে হাওরের ফসল হয়েছে, সে ফসলটা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণের ফসল উৎপাদন হয়েছে। বৈশিষ্ট্যটা হলো হাওরের মানুষ শতভাগ ধান কেটে ঘরে তুলতে পেরেছে, এটা হলো উল্লেখযোগ্য। কস্ট মিনিমাইজ হয়েছে। আধুনিক মেশিন, ধান কাটা আধুনিক মেশিনগুলি সরকার প্রথমত 50% ভর্তুকি, শেষের দিকে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনার হাওড় অঞ্চলের মানুষের জন্য 75% সাবসিডিতে এই মেশিনগুলি সরবরাহ করেছে। ফলে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ফসলটা কেটে ধানটা শুকিয়ে ঘরে তুলতে পেরেছে, এটি বৈশিষ্ট্য। এবং আমার হাওড় অঞ্চলের মানুষ যেটা বলে, কিশোরগঞ্জ, নেত্রকোনা আর সুনামগঞ্জের হাওড়ের মানুষ বলে, এবারের যে ফসল আমরা ঘরে তুলেছি, ফসলের যে ন্যায্য মূল্যটা পেয়েছি, কৃষকদের উৎপাদিত পণ্যের যে মূল্যটুকু পেয়েছি, এটি দিয়ে মনে হয় যে আগামী 1-2 বছর যদি ফসল কোনো কারণে না হয়, দৈব দুর্বিপাকে বা মার খায়, তাহলেও তাদের কোনো প্রকার মানে একটা বাজে পরিস্থিতির মোকাবেলা করতে হবে না, এরকম ভাবে ফসলটা এবার উৎপাদিত হয়েছে। সরকারের সফল উদ্যোগ ছিল
কৃষির আধুনিকীকরণ ছিল, যান্ত্রিকীকরণ ছিল, সবকিছু মিলে এটি সুখবর। বাট আর মিস্টার অসীম কুমার উকিল, এই সুফল তো মানুষ শেষ পর্যন্ত পাবে নাকি আবার পোকা টোকায় খেয়ে ফেলবে? কারণ চারিদিকে নানা রকমের পোকামাকড়, তো আপনি আমি জানেন পোকামাকড়ের ঘর বসতি। সো আপনারা যে সাফল্য দাবি করেন সেই সাফল্য কিন্তু অনেক পোকামাকড়ই খেয়ে ফেলে মাঝে মধ্যে। এই জায়গাটার মধ্যে একদম সুস্পষ্ট ভাষা বলে, হাওরের শতভাগ ধান কাটা হয়ে গেছে, জি প্রসেস করে ঘরে তোলা হয়ে গেছে। হাওর যখন আমার খালিয়াজুরি বা মদুরার ধান কাটার শেষে আমার কেন্দ্র আটপাড়া ধান কাটা চলছে, এটাও 60, 65, 70% ধান কাটাটা জি হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যে জায়গাটা বলছেন, এটা আমি এটাকে এভাবে পোকামাকড়ের খেয়ে করার কথা বলছি না। সিস্টেম লসটা আছেই, সেই সিস্টেমটা ডেভেলপ হচ্ছে। সিস্টেম লসটুকু আমরা সইতে পারবো আর কি, সিস্টেম লসটুকু আমরা কভার করতে পারবো আমাদের আধুনিক মানসিকতা দিয়ে। জি আমি আপনার যেটা ইন্ডিকেট করতে চাচ্ছেন এটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু এটাকে সিস্টেম লস করে আধুনিক দুনিয়ায় ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে এটা আমরা কভার করার মতো সক্ষমতা অর্জন করেছি। সেদিক দিয়ে এবারের ধান চাষ, বোরো চাষটা, হাওরের ধান মানে বোরো ছিল, এখন বোরো হারিয়ে গেছে। 28, 29, 56 এরকম আধুনিক, মানে একটার চেয়ে একটা আধুনিক, একটার চেয়ে একটা ভালো ফসল ফলে, অধিক ফসল ফলে, স্বল্প সময় ফসল ফলে। এগুলি আসলে আমাদের গবেষণার ফসল, আমাদের কৃষি ক্ষেত্রের, কৃষি মন্ত্রণালয়ের, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি বান্ধব সরকার হিসেবে, কৃষক বান্ধব সরকার হিসেবে ওনার উদ্যোগের ফসল হয়েছে এগুলি। থ্যাংক ইউ। সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করছি থ্যাংক আমাদের ইউ, বোঝাই যাচ্ছে আপনি বেস্ট চার্জড, আপনি বেস্ট চার্জড, বোঝাই যাচ্ছে। আমি আপনার আমি আমি আপনার কাছে আবার আসবো, আমি আসবো আবার আপনার কাছে, একটু নাবিনের সঙ্গে কথা বলি আমরা। আপনাকে একটা কথা অ্যাড করবো জিল্লু ভাই, জি আসলে আমি নিজে থেকে যে জিনিসটা সচক্ষে দেখেছি, জি এটা আসলে সচক্ষে না দেখলে এটাকে বর্ণনা দিয়ে বিশ্বাস করানোটা ইন সাম এক্সটেন্ট কঠিনও বটে। আমি শুধু এটুকুই বলবো। জি, থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার Naveen Nair, we are passing a very dark time. It's a very crazy time, and in this situation, Kerala is a very good example for all of us. And people are talking about Kerala model. So I would like to ask you about the present situation in Kerala, especially in the epicenter of COVID outbreak in places like Kasaragod. Please, Naveen. Yeah, that's right. Kasaragod is a northern part of the state and the southern part of the country. Now, the situation in Kerala at this point in time is a situation has re-emerged to be a little tricky one, because a lot of people are coming from outside. A lot of this remigration that's happening, mainly from the Gulf region and many other countries, and a huge number of people are coming from the other states. And in those states also, the majority of these people are coming from the red zones. If I can just give a background, India, India is being divided into red, orange, and green zones, with red zones being the most difficult places where COVID has spread in large scale, and orange and then green. So now, if I give you a small statistics, out of more than 80,000 people have come inside the state, close to 45,000 people from the other states are coming from the red zones. So now the biggest challenge before Kerala is to quarantine these people, to ensure that these people do not create a local transmission to others in the state. That is the main challenge before the state government at this point in time, because unlike many other states, Kerala had COVID under control till the beginning of this month. If you look at the beginning of first few days, 1 week of May, we had 5 days where there was 0 patients. So it was doing well. And Zillur, always when people speak of Kerala model, people forget the fact that the Kerala model is a simple model of getting your basics right. Yeah. It is not a magic wand that the Chief Minister Pinarayi Vijayan has, which Prime Minister Modi does not have. It is not like that. It's a simple fact that you need to get your basics right, because Kerala has a robust public healthcare system where the focus is on primary health care. That's the basic focus. And you have a complete structure of people where you have the doctors and the bureaucrats on the top, then you have the nurses, you have workers, health workers at the lower scale, at the grassroots workers, and this structure works beautifully in Kerala. I can give a very small example of how it happens. Now, Kasaragod, if you take, why do you think Kerala was able to contain Kasaragod? Simply because they do contact tracing. If a person comes from outside,
the whole contact that he had, his travel history is traced, and a route map is created. For example, 1 week, if he is found positive today, you trace a map of where all he has gone in the last 2 weeks, and then those people are also taken into account. Testing is done, and if they are found positive, they are isolated as soon as possible. So here, Kerala, the best model in Kerala is simply because of the time that Kerala spends Naveen, on its healthcare, Naveen, the and because of the BBC, social indices which are very high. Naveen, the BBC, the Guardian, the Washington Post, the Economist, and non-English media houses in West Asia, Africa, Yeah. Europe have been vocal Yeah. about the success of Kerala to Yeah. combat the pandemic. Apart her leftist Correct. government led by Pinarayi Vijayan, the health minister K. Shailaja personally delivered critical Shailaja, measures yeah. during the virus breakout. What are the factors behind worshipping Kerala as a model to combat the virus? See, the factors are, first of all, Kerala, the social indices in Kerala is very high, which means the literacy rate is very, very high in Kerala. So people more or less are aware of the health issues. It's not like the rest of India or many other places where even if you go and tell people that this is a deadly disease, you should not step out. It's seen in a different angle in other places. Here, since the social indices are very strong, people are aware. Most of them are literate. People read, people tend to see the news. The social media reach is very high. So the promotions are very high. The campaigns are very high. So people tend to understand, okay, fine, this is what you need to do to ensure that the disease does not spread. So Kerala model is a model where the government obviously has a huge role to play, but the society also. The highly literate society in Kerala has a key role to play, and that is where the campaign against COVID is not just driven by the government, but taken by the general public which is so literate, and you have a lot of people coming out in the opening and vociferously speaking on why you should take social distancing, why you should use sanitizers, why you should use masks. These are, if you go across the state in Kerala, everybody knows it. Everybody knows it. So the protection is very high because, as I said, the rate of literacy is very high compared to other places in the country. Mr. Ashim Kumar Ukil, আপনি শুনছিলেন নাভিনের কথা। এই সূত্র ধরে আমি যে প্রশ্ন আপনাকে করতে চাই, যে আপনারা বলছেন বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, আপনারা বলছেন ডিজিটাল বাংলাদেশ, আপনারা বলছেন আপনাদের এবারকার নির্বাচনী ইশতেহারের শিরোনামই ছিল সমৃদ্ধ অগ্রযাত্রা বাংলাদেশ, এবং কেরালা একটা ভারতের রাজ্য, অন্যান্য রাজ্যের চেয়ে একেবারেই আলাদা, অন্তত কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে আমরা দেখলাম। এমনকি ভারতের ফেডারেল গভর্নমেন্টের চাইতেও কেরালার চিত্রটা একেবারেই ডিফারেন্ট। দুটো উদাহরণ আমি যদি নাভিনের কাছ থেকে বুঝে থাকি, একটি হচ্ছে যে তাদের পাবলিক হেলথ সিস্টেম খুব ভালো, বেটার, তারা এডুকেশনের উপরে খুবই জোর দিয়েছে। অন দ্য কন্ট্রারি আমরা যেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাই, যে আপনি একজন আইন প্রণেতা, সামনে বাজেট, গত বাজেটের সময় বোধহয় আপনি ছিলেন না, আপনি কি গত বাজেট অধিবেশন ছিলেন? হ্যাঁ, গত বাজেট অধিবেশন আপনি ছিলেন। সো আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত আপনার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, এই দুটো খাত যেটিকে কি ফ্যাক্টর হিসেবে নাভিন বলছেন, সেটি কিন্তু অবহেলিত। আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ বরাদ্দ দেখি কম, এবং আপনি জানেন যে পাবলিক হেলথে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে পাবলিক হেলথের ক্ষেত্রে। সো হোয়াটস ইউ টেক, মানে আপনি কি বলবেন যে কেন এমনটা হচ্ছে, কেন আমরা জনস্বাস্থ্যের ব্যাপারে এত উদাসীন, কেন যেগুলো মানুষের বেসিক জায়গা, মেগা প্রজেক্টের চাইতে বেসিক জায়গা, নিশ্চয়ই মেগা প্রজেক্ট খুবই জরুরি হচ্ছে, আমরা খুশি, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেই জায়গায় কিন্তু খুব একটা মনোযোগ দেওয়া হচ্ছে না। মিস্টার অসীম কুমার উকিল, জি, আপনি যে প্রশ্নটা এখানে উত্থাপন করেছেন আর কি, শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের মনোযোগ কতটুকু, আমাদের বাজেট কি যথেষ্ট কিনা, এই বিষয়গুলো নিয়ে এসেছে। আপনার প্রশ্নটার বিপরীত পার্শ্বে দাঁড়ানোর কোনো সুযোগ নেই সামগ্রিকভাবে বিষয়টাই। হ্যাঁ, আজকে কানাডা কিংবা আমেরিকার যে স্বাস্থ্য খাত যেটা, এটা টোটাল আয়ের, ন্যাশনাল ইনকামের ইট ইজ মোর দেন 10%, আমার এখানে 1%ও না। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা সম্মুখপানে অগ্রসর হবে। এবারকার
কোভিড-19 এর যে চিত্রটা স্বাস্থ্য খাতের ফুটে উঠেছে, যেভাবে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পেরেছি। শুরুতে যখন আমার ল্যাবরেটরি ছিল একটা টেস্টিং ল্যাবরেটরি, আজকে যখন আমরা কথা বলছি তখন ইহা প্রায় 30টার মতো ল্যাবরেটরি স্থাপিত হয়েছে। তড়িৎগতিত হয়েছে, সরকারের উদ্যোগের কারণে হয়েছে, কিন্তু শুরুটা খুব পুয়ার ছিল। 41 হয়ে গেছে বাই দিস টাইম, 41টা হয়ে গেছে। শুরুটা তো আমার ঢাকায় একটা ছিল, যেটা জি জি। মূলত চিকিৎসার। আর বাইরে একটা শিশু হাসপাতালে ছিল ডক্টর সমীর সাহার নেতৃত্বে। এটা আসলে মানুষের দৃষ্টিগোচরে ছিল না, শুরু হওয়ার পরে এটা দৃষ্টিগোচরে এসেছে। এখন আবার করোনা ভাইরাস একটি নতুন ভাইরাস, না নতুন একটি আমাদের অদৃশ্য অথচ চিহ্নিত শত্রু, সেটাকে মোকাবেলা করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এখন নিঃসন্দেহে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ, আমি যখন নেত্রকোণে আছি তখন ময়মনসিংহ ল্যাবরেটরিতে আমি 3 শিফটে টেস্টিং গুলি করে আনতে পেরেছি, কিন্তু এই অবস্থাটা 1 মাস আগে ছিল না। এখন জামালপুরে একটা টেস্টিং ল্যাবরেটরি হয়েছে, মির্জা আজমরা স্থাপন করেছে সরকারি সহযোগিতা নিয়ে। এখন অনেক বেশি ময়মনসিংহ বিভাগে সহজ হচ্ছে, যত সহজ হচ্ছে তত টেস্টিং বেশি হচ্ছে, ধরা পড়ছে তত বেশি। পরিস্থিতিটা ভয়াবহ তা না, রোগটা চিহ্নিত করা যাচ্ছে। আমরা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করছি, জায়গাগুলোকে অ্যাড্রেস করতে গিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে আমাদের আরো বেশি বাজেটের অংশ রাখা দরকার, স্বাস্থ্য খাতের দিকে আরো মনোযোগী হওয়া দরকার, চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নতি করা দরকার, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। এবং আজকের দিনে দাঁড়িয়ে আগামী যে বাজেট 11ই জুন যে বাজেট সেশন আমাদের ডাকা হবে পার্লামেন্ট, 10 তারিখে, সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে আলোচনা হবে। এবং আপনার প্রত্যাশা অনুযায়ী আমরা সকলে এই বিষয়গুলিতে কাজ করছি। আমরা বিশ্বাস করি এবারের বাজেটে স্বাস্থ্য খাতের একটা উল্লেখযোগ্য বরাদ্দ থাকবে, যে বরাদ্দ দিয়ে এদেশের স্বাস্থ্য খাত তার মানে যে বর্তমান চেহারাটা কাটিয়ে উঠে আপ টু দা মার্ক হবে, যুগোপযোগী হবে, সময়ের চাহিদাকে সামনে রেখে আমরা সাজাতে পারবো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে। সেটা অবশ্যই আমাদের যে বেসিক নিড, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এটা আমার মুক্তিযুদ্ধের মহান চেতনার বিষয় ছিল, কিন্তু স্বাধীনতার প্রায় 50 বছরের মাথায় দাঁড়িয়ে আমাদেরকে এইগুলি নিয়ে কথা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? এই আলাপগুলি নাই বা গেলাম, কিন্তু এটা ঠিক যে এই জায়গাতে দাঁড়িয়ে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। রিস্ক আসছে, যখন ব্রাহ্মণবাড়িয়ার একটি জানাজায় লক্ষ লোকের সমাবেশ ছিল, তখন সমগ্র পৃথিবী থমকে দাঁড়িয়েছিল না, আমরাও চমকে উঠেছিলাম যখন টেলিভিশনের পত্রিকার পাতায় নিউজটা দেখেছি, কিন্তু পরিস্থিতিটা মিস্টার অসীম কুমার উকিল, আপনি যথার্থই বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার সেই দুর্বলতা এবং তার দায়িত্ব তো প্রশাসনকে নিতে হবে, এবং তাদেরকে দায়ী করা হয়েছে, এবং এটি নিয়ে আমরা সমালোচনা করেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন আপনি সামনের দিকের চিত্রটা বুঝতেই পাচ্ছেন না এবং পরিস্থিতি ক্রমাবনতশীল, তখন আপনি আবার ধীরে ধীরে ফ্যাক্টরি খুলে দিচ্ছেন, আপনি হোটেল শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত দিচ্ছেন। আমি বলছি সিদ্ধান্ত দিয়ে আবার সিদ্ধান্ত হয়তো পুনর্বিবেচনাও কোনো কোনো ক্ষেত্রে করেছেন, কিন্তু ততক্ষণে ক্ষতি যাবার হয়ে গেছে, তো সে তার জবাব দিবেন। মানে এখানে তো গভর্নেন্সের একটা দুর্বলতা প্রকাশিত হয়েছে। আমি ইনকমপ্লিট করি নাই আসলে। আমি যে কথাটা বলতে চাই, আসলে রাজনীতিতে এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে আমি তা বলছি না, কিন্তু অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্টের সুযোগ আছে। আমার গার্মেন্টস এর অর্ডার গুলো যদি আমি এখন না পাই, ওই অর্ডার গুলো যদি ভিয়েতনাম কিংবা শ্রীলঙ্কা কিংবা অন্য দেশে চলে যায়, সেই অর্ডার গুলো আমি ফিরিয়ে আনতে পারবো না। তখন সামগ্রিক বিবেচনায় গার্মেন্টস মালিকদের নিয়ে সরকারের নীতি নির্ধারকরা মিলে বসে কিছু পূর্ব মানে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার মধ্যে দিয়ে গার্মেন্টস গুলি খুলেছে, এবং গার্মেন্টস গুলি খোলার 15 দিন অতিক্রান্ত হয়েছে। অতএব আমরা যে সমস্ত প্রিকশন, সাবধানতা, সতর্কতা অবলম্বন করে গার্মেন্টস গুলি খুলে দিয়েছি, গার্মেন্টস মালিকরা এবং শ্রমিকরা যে সিদ্ধান্তগুলি আমাদেরকে ফলো করেছে, তার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আমাদের গার্মেন্টস খোলার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। আমরা এইভাবে বিষয়গুলো অগ্রসর হচ্ছে স্টেপ বাই স্টেপ। কিন্তু যে মানুষটা মনে করে যে আপনার ঈদের বাজারে যেতে হবে, আমি যখন একটু একটু করে অর্থনীতির জায়গাগুলিকে আমি চিন্তা করছি, আমি যখন গ্রামে আছি আমি দেখছি আমার চায়ের স্টলগুলি বন্ধ রাখা হয়েছে, কারণ চায়ের স্টলে এসে সবাই বসে আড্ডাটা মারে। সেই চায়ের স্টল মালিকের বিকল্প কোনো সংস্থান নেই, আমরা তখন সেটাকে আপনার সাহায্য করার চেষ্টা করছি। একটা সেলুন বন্ধ, না একটা মুচুর দোকান বন্ধ, একটা রিক্সাওয়ালা, না সিএনজিওয়ালা, এই জায়গাগুলি খুব মানে একদম মানে খুব বিরূপ পরিস্থিতি চলে গেছিল। সেই জায়গাগুলিকে আমরা সচল করেছি, আমরা খুলেছি, খুলে দেখেছি যে না, মানুষকে বোঝানো যাচ্ছে না, মনে করছে যে একটু ঈদের দিন একটা নতুন জামা না পরলে কেমন হয়, কিংবা
মানে আমরা একটু দেখি না, সবাই তো আছে, একটু গ্রামে যাই, গ্রামে থেকে একটু ঘোরাফিরে দেখি, তখন আমরা আবার মানে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই জায়গাগুলিতে আমরা হাত দিয়েছি। মিস্টার অসীম আমরা কুমার একটা উকিল, জায়গায় জি আপনি জাস্ট ছোট্ট করে যদি বলেন। আমাকে একটু বলেন, আমি অন্যান্য প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলবো, জাস্ট খুবই ছোট্ট করে বলবেন। আমরা প্রত্যেকেই শ্রদ্ধাশীল আমাদের উদ্যোক্তাদের প্রতি, বিশেষ করে তৈরি পোশাক খাত, তারা অনেক কষ্ট করে আমাদের অর্থনীতিকে চাঙ্গা রেখেছেন, একটা ভালো পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা এই সেক্টরে যারা শ্রমিক তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা সরকারের ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন তুলি। আমাদের অনেক ক্ষেত্রে ট্রান্সপারেন্সির অভাব আছে, এমনকি এই তৈরি পোশাক খাত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ট্রেড বোর্ড বিজিএমইএ, তাদেরও ট্রান্সপারেন্সির অভাব আছে বলে অনেকে মনে করেন। আপনি একজন আইন প্রণেতা হিসেবে আপনি বা সরকারের কেউ কি নিশ্চিত করে বলতে পারবেন যে আমাদের গার্মেন্টস সেক্টরে কত অর্ডার ছিল কোভিড-19 মার্চে যখন আসে, তার আগে কত অর্ডার ক্যান্সেল হয়েছে? আমরা শুনছিলাম $3.18 বিলিয়ন, তার মধ্যে কত অর্ডার আবার ফেরত এসছে? আমরা কি এটা বলতে পারবো কিনা যে এখন বায়াররা যারা ফ্যাক্টরি খোলা রাখতে বলছেন বা তাদের কাজের দরকার, তারা যে শ্রমিকদেরকে বেতন ভাতার জন্য সহায়তা করতে চাইছেন, এইসব চিত্র কি কোনো মানে প্রকৃত চিত্র কারো কাছে আছে নাকি? যেহেতু তারা অনেকেই এখন সংসদ সদস্য, মন্ত্রিসভায় অনেক তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা আছেন, সে কারণেই তারা বেশ প্রভাবশালী এবং তারা যা চাইছেন বা যা বলছেন সেটি অন্ধের মতো সবাইকে শুনতে হচ্ছে। আমি যে বোঝার জন্য, আপনি আপনি যে পয়েন্টগুলি তুলেছেন, একটি পয়েন্টও মানে দ্বিমত প্রকাশ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। যদিও ব্যক্তিগতভাবে আমি গার্মেন্ট ব্যবসায়ী না, কিংবা আমি ব্যবসায়ী না, বেসিক্যালি আমি রাজনীতি করা মানুষ, রাজনীতি করে হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স যখন হয়, তখন নরসিংদীর এসপি শামসুন নাহার একটি কথা বলেছিলেন, উনি চিত্রটা তুলে ধরেছেন। যে চিত্রটার মধ্যে আপনি যে প্রশ্নগুলি তুলেছেন সবগুলির উত্তর এখানে নিহিত আছে। অবশ্যই এই জায়গাগুলিতে ট্রান্সপারেন্সির বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ আছে, যে প্রণোদনাগুলি গিয়েছে, সেই প্রণোদনাগুলি শ্রমিকরা কতটুকু পাচ্ছে, মালিক পক্ষ এটার ব্যবহারটা কিভাবে করছে, এগুলি নিয়ে কথা বলার সুযোগ আছে। এগুলিতে আমাদের আরো বেশি মনোনিবেশ করতে হবে, এইগুলিতে আমাদের আরো বেশি অ্যাড্রেস করতে হবে। এই বিষয়গুলিকে পাশ করানোর কোনো সুযোগ নেই। এবং আপনাকে শুধু এটুকু বলবো, যখন কোনো শ্রমিক বেতন পাচ্ছে না, সেই শ্রমিকরা কিন্তু গার্মেন্টস এর বাইরে এসে বিদ্রোহ করছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাই, এখনো শ্রমিকরা রাস্তায় আছে। জি, এবং হাতে গোনা, এটা কিন্তু হাতে গোনা 5,000 গার্মেন্টস আছে, 1,000 খুলেছে, 5টা গার্মেন্টস এর বাইরে মিছিল হয়েছে। এটাও হওয়াটা কাঙ্ক্ষিত নয়, যখন সরকার প্রণোদনা দিচ্ছে প্রচুর অঙ্কের টাকা, 5,000 কোটি টাকা রপ্তানি খাতের দিয়েছে, এরকম অনেক প্রণোদনা দিয়েছে, এটা হওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে এই ব্যবসায়ীদের নিয়ে বসা দরকার। অবশ্যই ব্যবসায়ীরা দলে আছে, এমপি আছেন, মন্ত্রী আছেন, নীতি নির্ধারক মহলে আছেন, আবার এই সবকিছু নিয়েই আমাদের এই সব দিন রাত্রি কোনোটাকে পাশ কাটানোর সুযোগ নাই। এই সকলে মিলে স্টেবিলিটির জায়গায় ট্রান্সপারেন্সির জায়গাটা নিয়ে আসতে হবে। আপনি কি মনে করেন প্রশ্ন তোলা সেই নরসিংদীর কর্মকর্তা খুব ভালো আছেন প্রশ্ন তুলে? বাংলাদেশে তো আমি অত্যন্ত সরকারের একজন বিসিএস পুলিশ কর্মকর্তা, একজন মহিলা কর্মকর্তা, অত্যন্ত সততার সাথে, সাহসিকতার সাথে তিনি গার্মেন্টস আঙ্গিনার সমস্যাগুলি তুলে ধরেছেন। জি, আমি আসছি আবার আপনার কাছে। এটা ভিন্ন বিষয়। Naveen, the state curbed the outbreak of deadly Nipah virus, Kasanur forest disease and bird flu in recent past. Did that experience help Kerala? Oh, absolutely. That experience is what actually helped Kerala to deal with COVID also. This was told by the Kerala Health Minister Shailaja teacher too, because if you look at how they could get Nipah out of the Kerala system, it's by tracing down the people and wherever the people who could have got the virus had traveled, and how that virus could have spread from one person to another. So we had some 17 people who died because of Nipah, but at the same time, Nipah being a more deadly virus than COVID, that casualty is understandable. Now Nipah virus, if I could trace the first patient again, which is from the northern part of Kerala, and there were also a theory that the bats, which is fruit bats, which brought Nipah to Kerala, had flew all the way from Bangladesh. So there is a connection between Kerala and Bangladesh in that sense, the kind of theories that which come up. But the way Kerala dealt with Nipah is to trace the route by which
the person with who would have got Nipah would have traveled, and then to which all people that could have passed on to, and then isolating them and treating them, and by doing that they ensured that a community transmission or a transmission at a much larger scale does not happen. So obviously the lessons that Kerala learned with Nipah, which was also lauded across the world by that's when people actually started speaking of Kerala model of healthcare and how Kerala deals with epidemics. So I think that really helped Kerala in dealing with COVID also, no doubt about that. Naveen, as we know that Kerala is regarded as the highest literate state and tops in terms of living standards, and you were talking about that regarding literate state regarding public health care issues. So how different are Chief Minister Pinarayi Vijayana's administrative and healthcare management than Prime Minister Modi's? I think the difference here is that Pinarayi Vijayan has a team of people who really understands the social setup in the state and how to deal with that. That is the most important part of it. Pinarayi Vijayan is a hard taskmaster, no doubt about that. Very strict politician, very strict person as Chief Minister, and he gives deadlines to people and ensure that these deadlines are met without fail. Now, we all see Pinarayi Vijayan coming before the media, but I think the biggest strength is Shailaja teacher. She herself is a teacher, had been a teacher, so she knows a bit of science. That is what we journalists, all of us feel. So she knows that the best people to actually encounter the COVID virus or even the Nipah are the health experts, not the politicians. The difference in Kerala is that the health experts, the bureaucrats and the doctors, they make the decision, and then over that a political decision is made which is more or less in line with what the experts say. So that, many other places the politicians make a decision, and that decision, a classic example of what is happening in America. Donald Trump makes a decision and then, it turns out to be foolish one day, but nobody cares. So the health expert is not even in the picture. Right. The difference in Kerala is the health expert is put on top. The doctors in Kerala are put on top. They are the ones who decide, and they are the ones who make the decision. And obviously, Pinarayi Vijayan will have a final call, make a final decision on that. But most times, that decision does not change from what the health expert tells you. And that is what is making a difference. Naveen, as you know that lakhs of Malayalas, people of Kerala are toiling or settled in abroad, especially in Middle East. Most of them have come back or likely to come back soon. Will that create any problem in future for Kerala? Yes, that creates a problem in two fronts. One is the immediate, the issue of virus. As you know, a lot of people, the virus has spread rampantly across the Middle East. Most of the countries are struggling in the Middle East, and most of the people who have come from from the Middle East to different parts of the country have been found to be carrying the virus. So in Kerala, I think if the statistics says in the last few days itself, some 45 to 50 people who have flew down from the Middle East have been found to be positive with COVID. So the first challenge before Kerala is to isolate these people. They have been asked to go on institutional quarantine set up by the state governments, after which they also go into home quarantine, where they go home and they do not get out for the next 14 days. This is the immediate challenge. But the bigger challenge, Zillur, is a lot of people are coming without jobs. Those people are coming from the Gulf. The huge influx of people are the ones who have lost their jobs. How do you give employment to them? How do you give them a livelihood tomorrow in Kerala? That is the bigger question, because Kerala's economy also was dependent on Gulf remittance. The money which was being sent from abroad was also one of the biggest sources of income for the state. Now that is also going to be lost, because a lot of people are going to lose jobs in the Gulf countries and they're going to come back. Mr. Ashim Kumar Ukil, আমরা জানি যে কোভিড-19 মার্চে যখন প্রথম হানা দিল বাংলাদেশে, তারপর থেকেই বেশ কিছু, এবং গার্মেন্টসে আমরা কথা বলছিলাম, প্রধানমন্ত্রী প্রথমেই 5,000 কোটি টাকার প্রণোদনা তৈরি পোশাক খাতের জন্য, বিশেষ করে রপ্তানি খাতের জন্য ঘোষণা করলেন, এবং ধীরে ধীরে কয়েক দফায় তিনি এটিকে প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি দিয়ে গেছেন প্রণোদনা প্যাকেজ। প্রশ্ন হচ্ছে যে এই প্রণোদনা প্যাকেজ এর অর্থ কিভাবে আসবে, মডালিটিটা কি,
সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, বা ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কারণ সেই সংখ্যাটা অনেক বেশি। কারণ সবাই, যদিও আমরা ডিজিটাল বাংলাদেশ, কিন্তু ডাটাবেজের মধ্যে সবাই কিন্তু এখনো পর্যন্ত নেই। এবং এই অর্থ যে ডিস্ট্রিবিউশন হবে, সেই ডিস্ট্রিবিউশনের প্রক্রিয়া নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। ব্যাংকগুলোর মাধ্যমেই ম্যাক্সিমাম অর্থ যাবে। ব্যাংকিং সেক্টরের দুর্বলতা আপনি আমরা কম বেশি জানি, আপনারা সংসদেও অনেক বছর ধরেই এটি নিয়ে কথাবার্তা বলছেন। তো একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এবং এর মধ্যেই আপনি নিজেও ইঙ্গিত করছিলেন আমার কথার সূত্র ধরে, আমার ইঙ্গিতের সূত্র ধরে, যে নানা রকমের ব্যবস্থাপনার ত্রুটি বা নানান জায়গায় নানান দুর্নীতির খবরাখবরও আসে এইসব ত্রাণকে কেন্দ্র করে। তো সব মিলিয়ে একটু শুনতে চাই যে আসলে প্রণোদনাই মুখ্য বিষয় নয়, মানুষকে কিভাবে সাপোর্টটা দেয়া যায় সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যে সেই কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এবং সংকটটা তো এখানেই শেষ না, আমরা জানি না যে আরো কয়েক মাস বা কত বছর আসলে এই ধাক্কা আমাদেরকে সামলাতে হবে। আপনি যথার্থই বলেছেন। এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছেন সেটাই বাংলাদেশের সংকট। মানে সেটা কতদিন আমাদের মোকাবেলা করতে হবে। হয়তো সিঙ্গাপুরের একটা গবেষণায় বলেছিল যে মে মাসের 30 তারিখ পর্যন্ত গিয়ে আমাদের বাংলাদেশের করোনার প্রকোপটা কমে আসবে। বা বিশ্বের বিভিন্ন দেশের গবেষণায় আছে। আমাদের দেশের যে অর্থনীতির যে বিভিন্ন সেক্টর গুলি আছে, এটা কিভাবে কতদূর আমাদের মোকাবেলা করতে হবে, এটা মানে ঠিক এই মুহূর্তে নিরূপণ করা একটু কঠিনই বটে। সরকারের দিক থেকে নীতি নির্ধারকরা বসে স্পেশালি আর্থিক ক্ষেত্রগুলিকে বিবেচনায় নিয়ে প্রণোদনাগুলি দিয়ে সচল রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। এরকম একটি অবস্থায় তো আমরা পৃথিবীর মানুষ কখনো পড়েনি। এইরকম একটা অবস্থার মধ্যে সারা পৃথিবীতে মানুষগুলো পড়েছে। সংকটটা আমাদের এখন মূলত করোনাটাকে মোকাবেলা করা, সেই জায়গাটাকে মোকাবেলা করা অগ্রসর হচ্ছে। পাশাপাশি আমরা যেন সবাই বাঁচার জায়গাটুকু পাই। আমাদেরও যেমন কেরালার থেকে বলছিলেন নাকি, আমাদেরও মূল সমস্যা এই মুহূর্তে এখন পর্যন্ত হলো রেমিটেন্সের জায়গাটা। এটা সাংঘাতিক ভাবে আটকে গেছে, স্থবির হয়ে গেছে। এটা 6 মাস, 1 বছর বা 2 বছর কতদিন লাগবে সেই জায়গাটা কভার করতে আমরা জানি না। আপনার ধান হয়েছে প্রচুর, খাদ্যাভাব হবে না এটা নিশ্চিত, কিন্তু আমার গার্মেন্টস গুলির যে ক্ষতি, সেই ক্ষতিটা পুষিয়ে নিতে কতদিন লাগবে। বা খুব সিম্পল আমাদের চোখে দেখা জিনিসগুলি, বাংলা নববর্ষটা আমরা পালন করি না। নববর্ষের যে বাজারটা বাংলাদেশে হয়, শাড়ি, কাপড়, লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, যে বাজারটা হয় আর কি, এটাতে একটা বৃহৎ গোষ্ঠী বেঁচে থাকে। সেখানে মার খাওয়ার পরে অনেকে ধরে নিয়েছিল যে ঈদের বাজারে সেটা পুষিয়ে নেওয়া যাবে বা কিছু ক্ষতিটা কাটিয়ে ওঠা যাবে কম বেশি। এখানে এসেও দাঁড়িয়েছে, তাহলে কতগুলি পরিবার এইগুলির সাথে রিলেটেড, যারা হাত পা গুটিয়ে বসে থাকতে হয়েছে। আপনার প্রতিটি জেলা শহরে 5 কোটি 10 কোটি টাকার কন্ট্রাক্টারি করে, এরকম শত শত কন্ট্রাক্টর আছে, যেগুলোর সাথে রড ব্যবসায়ী, সিমেন্টের ব্যবসায়ী, বালু ব্যবসায়ী, দিনমজুর, না পরে আপনার লোহা, তার কাটা, অনেকগুলি ফ্যামিলি জড়িত, হাজার হাজার মানুষ জড়িত। যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি স্থবির হয়েছে, যাদের বিলগুলি প্রায় আটকে আছে, কিছু কিছু ঈদের আগে ছেড়েছে, কিন্তু এই যে সামগ্রিকভাবে অর্থনীতির যে স্থবিরতা এসেছে, সেই স্থবিরতা কাটিয়ে ওঠার লক্ষ্যকে সামনে রেখেই নীতি নির্ধারকরা, দেশের অর্থনীতিবিদরা বসে, এই সমস্ত ক্ষেত্রে এক্সপার্টিসরা বসে এই প্রণোদনাগুলি দিয়েছে। প্রণোদনাগুলির সঠিক ব্যবহারের উপর সামগ্রিকভাবে সফলতা নির্ভর করে, এই বিষয়গুলো দ্বিমতের অবকাশ নেই। তবে যেভাবে মানুষ, আপনি এটা বলছিলেন, আমি আমার নিজের অভিজ্ঞতা, আমি এই যে কেন্দ্রে আছি দীর্ঘ সময় ধরে, আমার নির্বাচনী এলাকা বা আমার কেন্দ্র আটপাড়া আমার নির্বাচনী এলাকা, আমার জেলা নেতৃত্বগুলো, আমি সামগ্রিকভাবে বিষয়গুলিতে নিজে গিয়ে কাজ করেছি আর কি। আপনার যে ত্রুটি বিচ্যুতি কথাটা বলে, যে অনিয়ম অনাচারের কথাটা যেটা বলে, দুর্নীতির কথাটা যেটা বলে, এটা জিল্লুর, এটা 1%, ইন এন্ড অ্যারাউন্ড 1%, হুইচ আই ক্যান অ্যাভয়েড ইট। এটা কোনো এফেক্টিভ না। কিন্তু সারা দেশের মানুষ সামগ্রিকভাবে যৌথভাবে যেভাবে মোকাবেলা করছে, আমার এলাকার ওসি এবং টিওনো দুজনই করোনা ভাইরাসে আক্রান্ত। কেন আক্রান্ত? আমার এলাকার সংকটটা হলো, নারায়ণগঞ্জ থেকে যে শ্রমিকটা আসছে, গাজীপুর থেকে যে শ্রমিকটা আসছে, সেই শ্রমিকটা রাতের আধারে বাস ভরে এসে নামতেছে। খবর পেয়ে ওসি সাহেব, টিওনো সব দৌড়ে গিয়েছে, বাসটাকে নিয়ে বসেছে, বাসের যাত্রীদের কথা বলেছে, সংক্রমিত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তো আছে, এই স্বাস্থ্যকর্মীরা 24 ঘন্টা কাজ করছে,
ইউনো এবং ওসি তার ফুল স্টাফ নিয়ে 24 ঘন্টা কাজ করছে। এটি কাজ করে তারা আক্রান্তটুকু হয়েছে। মানে এই ক্ষেত্রে সকলের যা আমার রাজনীতিবিদরা, আমার চেয়ারম্যানরা, মেম্বাররা, দলের নেতারা, কর্মীরা, জনপ্রতিনিধিরা, স্থানীয় সরকার প্রতিনিধিরা সবাই মিলে কাজ করছে। সবাই মিলে কাজ করছে বলে আমরা জিনিসগুলোকে মোকাবেলা করে অগ্রসর হতে পারছি। লকডাউনটা মেনে নিচ্ছে, কিছু ব্যত্যয় ঘটছে যখন দেখছি যে মানে যেভাবে ফেরি পারাপার হচ্ছে, এটা খুব মানে আনইউজুয়াল, এটা দেখা যায় না কোথাও। কিন্তু তারপরেও আমরা সামগ্রিকভাবে জিনিসগুলোকে মোকাবেলা করে একটা জায়গা তৈরি করতে পারছি। অনিয়ম, অনাচার, দুর্নীতি আমরা এটা বিশ্বাস করি যে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে এই জিনিসগুলো মোকাবেলা করে আমরা অবশ্যই মানে যেটা শুরুতে বলেছিলেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে এগিয়ে চলছে বাংলাদেশ, সেই এগিয়ে যাওয়াটা অব্যাহত থাকবে। পদ্মা সেতুর চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সেতু নির্মাণ করেছি, আগামীতে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারব। Naveen, we are almost at the end of the program, so I have few questions for you, just very briefly. Okay. As we know that in Kerala, lots of youth are clubbing with extremist outfits. Youth from districts like Palakkad have joined the ISIS. Even in recent attacks in Afghanistan, there was a Malayali. Could you please elucidate? And after this pandemic, as the government will spend more and more on healthcare and public infrastructure, do you think security concerns will be neglected? And your comment on healthcare as human security, can terrorist outfits take advantage from the horrific experience emanating from COVID outbreak? Is there any possibility of low-scale biological warfare? Many questions. Few answers. Very briefly. Yes, I would. The low scale biological warfare is a too far-fetched question, Zillur, because I don't think we still have any evidence, at least in this part of the world. Maybe you have it in Syria and other places, but at least in this part of the world, it's very difficult to say. When Nipah came in, very interestingly, when Nipah came in, there were some people who wanted to float this theory that Nipah was actually a virus which was brought in because it came in a Muslim-dominated place, that is Malappuram district in North Kerala. There was a theory that the Muslims were trying to do it, but that was absolutely rubbish. Everybody learned that it was absolutely rubbish. That is, the biological warfare is something maybe we'll have to wait and see if there's a possibility. But your bigger question is whether the government will spend more on healthcare and less on security. Kerala doesn't spend anything on security, to be very frank. Because the Keralites always have a feeling that they are in a safe haven. That is one thing. And second, the vote bank politics in Kerala, even if it is the Communist Party which has ruled Kerala or the Congress Party, since the Muslim population is close to 27% of the complete state, according to the census report, and the second largest community in Kerala after the Hindus, nobody wants to antagonize them. But more or less, the Muslims in Kerala have been moderate Muslims. Let me be very clear on that. The Muslims in Kerala have always been moderate Muslims. Even when Babri Masjid demolition happened in 1992, even when that took place, when the whole of the country saw large-scale riots, Kerala did not, see that many. There were sparks here and there were sporadic incidents here and there, but Kerala did not see that. But the bigger problem now is obviously ISIS, and ISIS is evil that is spread across the world. It is not just a feature that Kerala alone has. But the fact that 21 people from Kerala joined ISIS in 2016, and that too from Kasaragod, 17 people went from one specific village called for alarm bells. And that is, the studies have shown that there are many factors. Even though Kerala is so literate, the people ask, such a literate society, how do you fall for terrorism? Terrorism has nothing to do with being literate. It is always the ideology. And also the fact that Kerala has strong relations with the Gulf. The Wahhabism, which comes from Saudi Arabia and many other places in the Gulf, has had a huge influence on Kerala's Muslim society over the last so many years. So let's wait and see. Whether biological warfare, I don't think is a possibility in Kerala. But Kerala would, we'll have to wait and see. জি, মিস্টার অসীম কুমার উকিল, জাস্ট 30 সেকেন্ড স্যার কিছু বলবেন, আপনি যোগ করতে চান? আমরা একেবারে সময় শেষ, উত্তীর্ণ বলা ভালো। সামগ্রিকভাবে পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সদা সর্বদা কাজ করে যাচ্ছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বাংলাদেশের নেতা কর্মী আমলা
কামলা সকলের সাথে উনি কথাবার্তা বলে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি উনি এই যুদ্ধেও বিজয়ী হবেন, আমরা এগিয়ে যাব সম্মুখ মানে। মিস্টার অসীম কুমার উকিল, মিস্টার নবীন নায়ার, থ্যাংক ইউ সো মাচ ইনডিড ফর বিং উইথ আস। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। সংকট আছে, সমালোচনা আছে, আমরা হয়তো প্রশ্ন করি আসলে নীতি নির্ধারকদের টনক নাড়াবার জন্য, তাদের বিরোধিতা করবার জন্য নয়, এবং সমস্যাগুলোকে সমাধান করবার জন্য। কারণ সংকটটা এমন, এই সংকট আমাদের সবাইকে মিলেই মোকাবেলা করতে হবে, শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, শুধু জনগণের পক্ষে সম্ভব নয়। তবে অবশ্যই আমাদের মতো দেশের সরকারগুলোর জন্য এবং অনেকে উন্নত বিশ্বের সরকারের জন্য, এমনকি ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য কেরালার মতো একটা রাজ্যের উদাহরণ কিন্তু যথেষ্ট, যে শিক্ষাকে গুরুত্ব দিলে আসলে যে কোনো সংকট মোকাবেলা কত সহজ হয়। জনস্বাস্থ্য যে কোনো কিছুর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটিতে মনোযোগ দিলে এই ধরনের মহামারী কিভাবে, মহামারী থেকে নিজেদের রক্ষা করা যায়, কেরালা তার একটা বড় মডেল, এবং এই মডেলটাও অনেকে অনুসরণ করতে পারেন। কিন্তু সব কথার মূল কথা হচ্ছে যে জনগণকে সবার উপরে বিবেচনা করতে হবে, জনগণের সঙ্গে সম্পর্কটা নিবিড় করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন, ঘরে থাকুন, এবং যে যাই বলুক না কেন, এখন পর্যন্ত ঘরে থাকবার কোনো বিকল্প নেই। কথাটা বাংলাদেশের জনগণের জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আরও একবার আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।